গাজায় চলমান গণহত্যার 18 মাস পার হয়ে যাওয়ার পর অবশেষে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যেন ঘুম থেকে জাগলেন। চলতি সপ্তাহে মাহমুদ আব্বাস ফিলিস্তিনি সেন্ট্রাল কাউন্সিলের সামনে একটি ভাষণ দেন। গাজায় 51,000-এর বেশি ফিলিস্তিনির মৃত্যু এবং দখলকৃত পশ্চিম তীরে আরও প্রায় 1000 খানেক ফিলিস্তিনির মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল। গাজা এখন ধ্বংসস্তূপ, যেখানে স্থানীয় বাসিন্দারা নিজ ভূমিতেই আরও একবার শরণার্থীর ভাগ্য বরণ করেছে। এর জন্য দায়ী ইসরায়েল। একই সাথে পশ্চিম তীরেও হাজার হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার জন্য ইসরায়েল দায়ী। মাহমুদ আব্বাস প্রেসিডেন্ট হয়েও তার দেশের জনগণের সুরক্ষায় কোনো ভূমিকা পালন করতে পারেননি, অথচ ব্যর্থতাকে আড়াল করার জন্যই তিনি পুরো পরিস্থিতির জন্য দায়ী করলেন হামাসকে। বিস্তারিত আলী আহমদ মাবরুরের প্রতিবেদনে। মাহমুদ আব্বাস ফাতাহ বা পিএলওর প্রেসিডেন্ট নয়, বরং তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট। অথচ তিনি তার স্পর্শকাতর এই অবস্থানকে ব্যবহার করে জাতীয় ঐক্য বা প্রতিরোধ কোনো কিছুরই চেষ্টা করলেন না, বরং নিজের অভিভাবকত্ব সুলভ অবস্থানকে ব্যবহার করে তিনি হামাসের উপর একটি অশালীন মৌখিক আক্রমণ চালালেন। এমন সব ভাষা তিনি প্রয়োগ করলেন যেগুলো অনেকটাই রাস্তায় গালাগালির মতো শোনায়। কুত্তার বাচ্চারা, যাকে ধরে রেখেছ তাকে ছেড়ে দাও, ফেরত দিয়ে এই খেলা শেষ করো, হামাসকে উদ্দেশ্য করে বলেছিলেন মাহমুদ আব্বাস। গাজায় বন্দী থাকা ইসরায়েলি জিম্মিদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েলের অজুহাত দেওয়ার রাস্তা বন্ধ করো আর আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। হামাস যুক্তরাজ্য সহ অন্যান্য কিছু দেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ অবস্থায় রয়েছে। 2023 সালের 7 অক্টোবর তাদের পরিচালিত অপারেশন আল-আকসা ফ্ল্যাট নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ করার সুযোগ রয়েছে। ফিলিস্তিনের অভ্যন্তর এই বিষয়টি নিয়ে খোলামেলা সমালোচনা অবশ্যই হওয়া উচিত। কিন্তু গাজায় চলমান বিপর্যয়ের প্রেক্ষাপটে মাহমুদ আব্বাস যেভাবে এককভাবে শুধুমাত্র হামাসকে দোষারোপ করেছেন এবং ফিলিস্তিনিদের জাতীয় ঐক্যের বিষয়টিকে তিনি যেভাবে এড়িয়ে গেছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফিলিস্তিনের জনগণের অস্তিত্বই যখন হুমকির মুখে, তখন প্রেসিডেন্ট হয়ে তিনি কখনোই এতটা দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারেন না। এর মধ্যে যে বিষয়টি আরও খারাপ হয়েছে তা হলো ইতিহাস বিকৃত করে তিনি নিজের দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা করেছেন। এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই যে ফিলিস্তিনি জাতীয় আন্দোলনে যে ভাঙন দৃশ্যমান হয়েছে তার জন্য তিনি বহুলাংশে দায়ী। 2006 সালে নির্বাচনটি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তত্ত্বাবধানেই হয়েছিল, কিন্তু সে নির্বাচনে হামাস সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর আব্বাসি সেই ফলাফলকে অগ্রাহ্য করেছিলেন। এর ফলে ফাতাহ ও হামাসের মধ্যে গভীর দ্বন্দ্ব শুরু হয়, যার পরিণতিতে হামাস গাজার নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং গাজা ভূখণ্ডটি পশ্চিম তীর থেকে ভৌগোলিক ও রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিভক্তির জন্য আব্বাস সমানভাবে দায়ী। তিনি হয় প্রাথমিকভাবে নির্বাচন করতেই সম্মত ছিলেন, অথচ এর ফলাফল মানতে তিনি রাজি ছিলেন না, অথবা ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। যেভাবেই বলা হোক না কেন, এই সংকট সৃষ্টি নেপথ্যে তার ভূমিকা অস্বীকার করার কোনো উপায় নেই। তার সেই বিতর্কিত ভূমিকার প্রতিক্রিয়ায় অন্যান্য ফিলিস্তিনি রাজনৈতিক দল, বিশেষ করে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ ফিলিস্তিন এবং প্যালেস্টাইনিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভ পরবর্তী অধিবেশনটি বয়কট করেছিল, কারণ যেখানে আব্বাস বক্তব্য দিয়েছিলেন। এর মধ্য দিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট এবং বৃহত্তর ফিলিস্তিনি রাজনৈতিক পরিসরের মধ্যে দূরত্ব চূড়ান্ত হয়ে যায়। শুধু রাজনৈতিক দলগুলো নয়, ফিলিস্তিনের সাধারণ মানুষও আব্বাসের এই ভূমিকা মেনে নিতে পারেননি এবং তখন থেকেই তারা প্রেসিডেন্টের ব্যাপারে অসন্তুষ্ট হয়ে যায়। 2024 সালের সেপ্টেম্বর মাসে প্যালেস্টাইনিয়ান সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ পরিচালিত একটি জরিপে দেখা যায়, কল্পিত এক নির্বাচনে যদি 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতেন তাহলে মাত্র 6% ফিলিস্তিনি আব্বাসকে ভোট দিতেন। অন্যদিকে ফাতার মারওয়ান বারঘুতির পক্ষে 32% এবং হামাস নেতা শহীদ ইয়াহিয়া সিনওয়ারের পক্ষে 31% ভোট পড়ে।
আব্বাস যেভাবে ফিলিস্তিনের জাতীয় ঐক্যকে ফাটল ধরানোর জন্য হামাসকে একপেশেভাবে দায়ী করেছেন, তা যদি সত্যি বলেও ধরে নেওয়া হয়, তারপরও কথা থাকে সেই ফাটলটি তৈরি হয়েছিল ২০ বছর আগের একটি নির্বাচনকে কেন্দ্র করে। এরপর এত বছর গেল, ইসরায়েল এই সময়ে একের পর এক সরকার এসেছে, আর এখন ক্ষমতায় আছে নেতানিয়াহুর সরকার। এই সময়ের প্রতিটি ইসরায়েলি সরকারই কৌশলগতভাবে এই ফিলিস্তিনি বিভাজনকে ব্যবহার করেছে যেন একক ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হয়। প্রশ্ন হলো, ইসরায়েলের এই কৌশলটি স্পষ্ট হওয়ার পরও কেন আব্বাস কোনো রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় কোনো উদ্যোগ নেননি? যদি ফিলিস্তিনি কর্তৃপক্ষ সমস্ত ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করারই দাবি করে, তবে এই ঐক্য পুনঃপ্রতিষ্ঠা করতে ব্যর্থ হওয়া নিঃসন্দেহে এর বিশাল দায়িত্বহীনতা। আগের দিনে এসে দেখা যাচ্ছে ফিলিস্তিনিরা কেবল ১৯৪৮ ও ১৯৬৭ সালের ভিত্তিতেই বিভক্ত নয়, বরং তাদের সামনে এখন ৩ ভাগে বিভাজনের বাস্তবতা বিদ্যমান। একটি হল ১৯৪৮ সালের ভূখণ্ড, দ্বিতীয়টি দখলকৃত পশ্চিম তীর, আর সর্বশেষ গাজা ভূখণ্ড। ঠিক এমনই সংকটকালীন মুহূর্তে আব্বাসের ভাষণ যেন ফিলিস্তিনের রক্তাক্ত শরীরের যন্ত্রণা আরও বাড়িয়ে দিল। এই ভাষণ একদিকে যেমন ফিলিস্তিনিদের উপর নেমে আসা বাস্তব ও ক্রমবর্ধমান হুমকিগুলো স্পষ্ট করে, অন্যদিকে এটি ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনের মাটি ও মানুষের বাস্তবতাকে অস্বীকার করে। কেননা বাস্তবতা এমন নয় যে ৭ই অক্টোবরের আগে ফিলিস্তিন খুব ভালো ছিল, বরং হামাসের এই অপারেশনের আগেও দখলকৃত পশ্চিম তীরে যে বর্বর ঘটনা প্রবাহ ইসরায়েল ঘটিয়েছে, মাহমুদ আব্বাস তা অগ্রাহ্য করেছেন। তিনি হয়তো নিজের ব্যর্থতা আড়াল করার জন্যই সত্যকে অগ্রাহ্য করেছেন, কিন্তু ফিলিস্তিনের মানুষ তার এই বয়ান মোটেও বিশ্বাস করে না। কেননা গাজা যুদ্ধের বহু আগেই ইসরায়েল প্রকাশ্যেই পশ্চিম তীরের কিছু অংশ দখল ও জাতিগত নির্মূল করার পরিকল্পনা ঘোষণা দিয়েছিলেন। ২০২২ সালে ইয়ার লাপিড এবং নাফতালি বেনেটের নেতৃত্বে ইসরায়েলের তথাকথিত ঐক্য সরকার গঠিত হওয়ার পর শুধুমাত্র এই আমলেই দখলকৃত পশ্চিম তীরে ১,০০০-এর বেশি ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা হয় এবং প্রায় ১৫০ জনকে হত্যা করা হয়, যাদের মধ্যে বহু সংখ্যক ছিল নাবালক। এর বাইরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণে কার্যক্রম অব্যাহতভাবে চলছে। তাছাড়া এই সময়ের মধ্যে ফিলিস্তিনি বন্দীদের অবস্থা আরও খারাপ হয়েছে। আল-আকসা মসজিদ নিয়মিত হুমকির মুখে থেকে গেছে। ফিলিস্তিনের রাজনৈতিক পরিস্থিতি যেমন হোক না কেন, গত এক দশকে ইসরায়েলে চরম ডানপন্থী আরও তীব্রভাবে জেঁকে বসেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ নিরাপত্তা সমন্বয় থাকা সত্ত্বেও মাহমুদ আব্বাসের নিয়ন্ত্রণাধীন নিরাপত্তা বাহিনীও নিয়মিতভাবে শরণার্থী ক্যাম্পে অভিযান পর্যন্ত চালিয়েছে। তাছাড়া মাহমুদ আব্বাস কখনোই অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা রোধে কোনো কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে পারেনি। কার্যত ইসরায়েল ধারাবাহিকভাবে এমনভাবে এগিয়েছে যাতে ফিলিস্তিনি ইস্যুকে অপ্রাসঙ্গিক করে তোলা যায়। বিশেষ করে তারা নিয়মিতভাবে নিজেদের মানচিত্রে ফিলিস্তিনি ভূখণ্ডকে সংযুক্ত করেছে। ইসরায়েলের কৌশল বুঝতে হলে ফিরে তাকাতে হবে ২০১৭ সালের একটি নীতিগত নথির দিকে, যার রচয়িতা ছিলেন বর্তমান অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। সেই নথিতে শরণার্থী ক্যাম্পগুলো ভেঙে ফেলার, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দুর্বল করার এবং জোরপূর্বক বিতরণের মাধ্যমে একটি সম্ভাব্য ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য কোনো ধারাবাহিক ভূখণ্ড গঠনের সম্ভাবনা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করা হয়। এরই অংশ হিসেবে ইসরায়েলিরা বিভিন্ন গ্রাফিতিতে ফিলিস্তিনিদের মন ভেঙে দেওয়ার মতো অনেক কথা লিখেছে। পশ্চিম তীরেও এমন দেয়ালিকা ও গ্রাফিতি নিয়মিতই দেখা যায়। ইসরায়েলিরা এখন যত অন্যায় করছে, এর সবই হামাসের ৭ই অক্টোবরের প্রতিক্রিয়ায় করছে, এমন সরলীকরণ করলে গোটা আলোচনায় সংকুচিত হয়ে যায় এবং ইসরায়েলকে বৈশ্বিক মঞ্চে তাদের চলমান নৃশংসতাগুলোর বৈধতা প্রদানের সুযোগ এনে দেয়। অথচ ইসরায়েল বরাবরই সমঝোতাকে অগ্রাহ্য করেছে। যুদ্ধবিরতি হলেও সেই শর্ত ভঙ্গ করেছে। এমনকি জিম্মিদের পরিবারের সদস্যরাই নেতানিয়াহুর বিরুদ্ধে এই চুক্তিকে নস্যাৎ করে তাদের প্রিয়জনদের জীবন হুমকির মুখে ফেলার অভিযোগ এনেছেন। অথচ মাহমুদ আব্বাস দায়ী করলেন হামাসকে।
অথচ মাহমুদ আব্বাসের মতো ইসরায়েলও একই অজুহাত ব্যবহার করে দখলকৃত পশ্চিম তীর থেকে হাজার হাজার মানুষকে উচ্ছেদ করেছে। ইউএনআরডব্লিউ পরিচালিত স্কুলগুলো বন্ধ করেছে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের আয় আটকে দিয়েছে। আব্বাসের ভাষণে সবচেয়ে বিস্ময়কর অংশ ছিল তার আহ্বান, যেখানে তিনি হামাসের নিরস্ত্রীকরণের আহ্বান জানান। এই প্রস্তাবটি বিস্ময়কর এবং অপ্রত্যাশিত, কারণ এই একই দাবি নেতানিয়াহু নিয়মিত করে যাচ্ছেন। মাহমুদ আব্বাস প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা দখলের প্রস্তাবনাকেও এই বলে সমর্থন করেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। জাতিগত নিধনের বর্তমান বাস্তবতায় গাজা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের দরকার এমন নেতৃত্ব যারা বিভাজন নয়, ঐক্যের ডাক দেবে। ইসরায়েলের যুদ্ধাপরাধের মুখে দাঁড়িয়ে আব্বাসের সামনে সুযোগ ছিল ঐক্য ও প্রতিরোধের আহ্বান জানানোর। তিনি বেছে নিলেন দোষারোপ আর ইতিহাস বিকৃতির পথ। এই ভাষণ নতুন করে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ব্যর্থতাকেই স্পষ্ট করে দিল। ঘড়ির কাঁটা যেন থেমে আছে উত্তেজনার সময় ধরে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে অভিযান চালানোর পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, আর সীমান্তের ওপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সেনাবাহিনীকে দিয়েছেন সর্বোচ্চ সতর্কতার নির্দেশ। দুই প্রতিবেশী দেশের দুই নেতার দিক নির্দেশনা যেন এক সুতোয় বাঁধা। যুদ্ধ চাই, প্রতিশোধ চাই। আর এই প্রতীক্ষা কেবল সেনাবাহিনীর নয়, সেটি ছড়িয়ে পড়েছে জনতার মাঝে, রাস্তায়, মাঠে, চায়ের কাপে। ঠিক যেন ইউক্রেন যুদ্ধের পুনরাবৃত্তি হতে চলেছে উপমহাদেশে। 3 বছর ধরে ইউক্রেন যুদ্ধ রাশিয়া ও পশ্চিমা বিশ্বের কাছে পরিণত হয়েছে অস্ত্র পরীক্ষার জমিনে। হিমার্স, প্যাট্রিয়ট সবই পরীক্ষা দিয়েছে এই রণাঙ্গনে। আর রাশিয়াও চমকে দিয়েছে ওরেশনিক IRBM মিসাইলের ধ্বংসাত্মক ক্ষমতা দিয়ে। ঠিক এমন এক উত্তপ্ত প্রেক্ষাপটে এবার দক্ষিণ এশিয়ার আকাশে ওড়ার প্রস্তুতি নিচ্ছে বেইজিং এর তৈরি 5টি শক্তিশালী মারণাস্ত্র। পাকিস্তান এই অস্ত্রগুলো ব্যবহার করতে পারে ভারতের বিরুদ্ধে প্রথমবারের মতো, আর এর যে কোনোটি একাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রথমেই আছে ভয়ঙ্কর J-10C ফাইটার জেট। 2022 সালে চীনের কাছ থেকে এই 4.5 জেনারেশনের যুদ্ধ বিমানটি কিনে নেয় পাকিস্তান। বিমানটিকে ডাকা হয় ভিগোরাজ ড্রাগন। এতে আছে অ্যাডভান্সড অ্যাভিওনিক্স, ASA রাডার এবং PLAF এর মতো শক্তিশালী অস্ত্র বহনের ক্ষমতা। মার্কিন F-16 এর সঙ্গে তুলনা চললেও অনেকেই J-10C কে বলছেন গেম চেঞ্জার। তালিকার দ্বিতীয় নাম JF-17 ফাইটার জেট। 2007 সালে চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের সহযোগিতায় চীন ও পাকিস্তান একসাথে তৈরি করে এই মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট। রাফাইলের তুলনায় দাম মাত্র 1/3, $25 মিলিয়ন। কিন্তু রেঞ্জ, গতি ও ধ্বংস ক্ষমতার দিক থেকে এটি ফরাসি ফাইটারের চেয়েও এগিয়ে। আকাশ যুদ্ধে বড় চমক হতে পারে এই বিমান। তৃতীয় অস্ত্র HQ-9 মিসাইল। এই সারফেস 2 ইয়ার মিসাইল বানানো হয়েছে রাশিয়ার S-500 নির্মাতা আলমাজান্তের এর প্রযুক্তি দিয়ে। 2021 সালে পাকিস্তান এর উন্নত সংস্করণ HQ-9P কেনে। এটি 100টি লক্ষ্যবস্তু একসঙ্গে শনাক্ত করতে পারে। ভারতীয় যুদ্ধ বিমান বা ড্রোন যদি 125 কিলোমিটারের মধ্যে থাকে, ধ্বংস অনিবার্য। চতুর্থ অস্ত্র SH-15 হাবিজার। 2019 সালে পাকিস্তান সেনাবাহিনীতে যুক্ত হয় এই শক্তিশালী কামান। 155 মিলিমিটার ব্যারেলের কামানটি প্রতি মিনিটে 6 রাউন্ড গুলি ছুটতে পারে। এর রেঞ্জ 50 কিলোমিটার। GPS ও থার্মাল ইমেজিং ব্যবহারের কারণে কাশ্মীরের ঘন জঙ্গলেও লক্ষ্যভেদ সম্ভব। শেষে কিন্তু কম শক্তিশালী নয়, CH-4B রেইনবো ড্রোন। চীনের তৈরি এই ড্রোনটি অনেকাংশ মার্কিন MQ-9 রিপারের মতো, তবে কিছু ক্ষেত্রে আরো উন্নত। এটি 14 ঘন্টা টানা উঠতে পারে এবং 1500 কিলোমিটার দূরত্ব পর্যন্ত অভিযান চালাতে সক্ষম। এতে রয়েছে AR-1 লেজার গাইডেড মিসাইল, F-10 বোম্ব ও NT রেডিয়েশন মিসাইল। শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক ঝটকায় ধ্বংস করতে পারে এটি। এই 5টি মরণাস্ত্র শুধু অস্ত্র নয়, চীন পাকিস্তান জোটের ক্ষমতার প্রতি। যুদ্ধ যদি শুরু হয়, তাহলে ভারত কি সামলাতে পারবে এই বিপর্যয়? ভারত পাকিস্তান যুদ্ধের দামামা, চীনের নয়া চাল। কাশ্মীর সীমান্তে চাপা উত্তেজনা। বাতাসে কান পাতলেই যেন শোনা যাচ্ছে বারুদের গন্ধ। পাকিস্তান এবং ভারতীয় গণমাধ্যমের খবর, যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে যুদ্ধের দামামা। আর এই পরিস্থিতিতে পাকিস্তান কোমর বেঁধে নেমেছে নিজেদের সামরিক শক্তি বাড়াতে। চিরাচরিত পশ্চিমা অস্ত্রের বাজারের দিকে না ঝুঁকে ইসলামাবাদের ভরসা এখন তাদের পুরনো বন্ধু বেইজিং। ঠিক
ঠিক এই সময়ই ঘটল এক চমকপ্রদ ঘটনা। শেহবাজ শরীফ সরকার নাকি তড়িঘড়ি করে চীনের কাছ থেকে 40টি অত্যাধুনিক VT-4 ট্যাঙ্ক কেনার চুক্তি করেছে। খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। প্রশ্ন একটাই, সত্যিই কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? ইসলামাবাদে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়াং ছাদং এর সঙ্গে শেহবাজ শরীফের সাম্প্রতিক বৈঠক যেন এই জল্পনাকে আরো উস্কে দিয়েছে। কাশ্মীর পরিস্থিতি নিয়ে যখন উত্তেজনার পারদ চড়ছে, তখন বেইজিং এর সামরিক সাহায্যের আলোচনা তাৎপর্যপূর্ণ। প্রতিবেদনে আরো বলা হয়েছে, পাকিস্তানের বর্তমান কামান বহর নিয়ে নাকি একেবারেই সন্তুষ্ট নন মুসলিম লীগ নেতারা। স্থলযুদ্ধে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতেই VT-4 ট্যাঙ্কের মতো অত্যাধুনিক সমরাস্ত্রের দিকে ঝুঁকছে ইসলামাবাদ। এবারে আসা যাক VT-4 ট্যাঙ্কের কথায়। চীনের তৈরি এই মেইন ব্যাটল ট্যাঙ্ক আন্তর্জাতিক বাজারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এর 125 মিলিমিটার স্মুথ বোর গান, একই সাথে গাইডেড মিসাইল এবং বিভিন্ন ধরনের গোলা ছুঁড়তে সক্ষম। শুধু তাই নয়, এই ট্যাঙ্কে রয়েছে রিমোট কন্ট্রোলড অ্যান্টি এয়ারক্রাফট গান এবং কোঅক্সিয়াল মেশিন গান। শত্রুর আক্রমণ থেকে বাঁচতে VT-4 এ ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক কম্পোজিট আর্মার ও এক্সপ্লোসিভ রিঅ্যাক্টর আর্মার, অর্থাৎ মাইন কিংবা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলও এই ট্যাঙ্কের তেমন ক্ষতি করতে পারবে না। এখানেই শেষ নয়, VT-4 এ থাকা স্মোক গ্রেনেড লঞ্চার কেমিক্যাল, বায়োলজিক্যাল, এমনকি নিউক্লিয়ার হামলা থেকেও সেনাদের সুরক্ষা দিতে সক্ষম। অন্যদিকে ভারতীয় সামরিক বাহিনীর অস্ত্রাগারে রয়েছে 4000-এরও বেশি কামান, যার মধ্যে উল্লেখযোগ্য হল T-90, T-72 এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি অর্জুন ট্যাঙ্ক। খুব শীঘ্রই তাদের বহরে যুক্ত হতে চলেছে জ্যাভলিন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। পাকিস্তানের ট্যাঙ্ক সংখ্যা ভারতের প্রায় অর্ধেক হলেও শক্তিমত্তার দিক থেকে তারা কিন্তু পিছিয়ে নেই। বিশ্লেষকদের মতে VT-4 ট্যাঙ্কের অত্যাধুনিক বৈশিষ্ট্যই শেহবাজ শরীফকে এই জরুরি ভিত্তিতে কেনার সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে। তবে আসল টুইস্টটা অন্য জায়গায়। ভারত ও পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধে তৃতীয় খেলোয়াড় হিসেবে চীনের আগমন নিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। গত মাসেই নাকি চীন এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে পাকিস্তানকে PL-15 ইয়ার টু ইয়ার মিসাইল সরবরাহ করেছে। এই ক্ষেপণাস্ত্রটি চীনের পিপলস লিবারেশন আর্মির ইয়ার কমব্যাট কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ভারতের রাফায়েল যুদ্ধ বিমানে ব্যবহৃত মিটিওর ও মিকা লং রেঞ্জ মিসাইলের থেকেও নাকি দূরত্ব ও গতির দিক থেকে অনেক বেশি শক্তিশালী এই PLA-50। তাহলে কি সত্যি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দুই দেশ? আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার সমীকরণ ক্রমশ বদলাচ্ছে। বেইজিং যে ক্রমশ ইসলামাবাদের প্রধান সামরিক অংশীদার হয়ে উঠেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে ভারত কি পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার। তবে এটা স্পষ্ট, দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এক নতুন মোড় নিতে চলেছে। আর এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে চীন এবং পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক সহায়তা। অপেক্ষা এখন সময়ের। পরবর্তী ধাপে কি হয়, সেটাই হবে সবচেয়ে বড় চমক। যুদ্ধের আগুন কি আবার জ্বলবে উপমহাদেশে? ভারত পাকিস্তান সীমান্তে টান টান উত্তেজনা, পাহাড়ে রক্ত, আকাশে যুদ্ধ বিমানের গর্জন। ভারত পাকিস্তান যুদ্ধ কি আসন্ন? পাকিস্তান সেনাবাহিনীর তৎপরতা এখন আর কল্পনার বিষয় নয়, তা যেন বাস্তবের দিকে হেঁটে চলেছে দ্রুত পায়ে। যুদ্ধের মেঘ জমে উঠেছে উপমহাদেশের আকাশে। ঠিক সেই মুহূর্তেই পাকিস্তান সেনাবাহিনী শুরু করেছে বড় পরিসরে সামরিক মহড়া। ঢিলা রেঞ্জে তারা পরিচালনা করেছে সরাসরি গুলিবর্ষণ অনুশীলন ও সামরিক প্রশিক্ষণ। বিশ্লেষকদের মতে এই মহড়া যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত, এ যেন যুদ্ধের পূর্বাভাস। এই তৎপরতা এসেছে এমন এক সময়ে যখন জম্মু কাশ্মীরের পর্যটন স্বর্গ পহেলগাম রক্তে রঞ্জিত। এক বিভীষিকাময় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে 26 জন পুরুষ পর্যটক এবং স্থানীয় একজন কাশ্মীরি বাসিন্দা। এই হামলার পর গোটা অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়, আতঙ্ক আর ক্রোধ। এই মর্মান্তিক হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যা মূলত লস্কর ই তৈয়বার একটি ছায়া সংগঠন। তারা দাবি করেছে কাশ্মীরে 85,000 বহিরাগত বসতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই তারা এই হামলা চালিয়েছে। এমন বার্তায় যেন আরও জ্বলে উঠেছে আগুন। পাকিস্তান অবশ্য হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। নিহতদের পরিবারের প্রতি জানিয়েছে আনুষ্ঠানিক সমবেদনা। ভারতের মধ্যে তৈরি হয়েছে যুদ্ধক্ষোভ, যেন প্রতিটি নিঃশ্বাসে প্রতিশোধের জ্বালা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলার দায়ীদের খুঁজে বের করে কড়া শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু যারা ট্রিগার টেনেছে তারাই নয়, তাদের নির্দেশদাতা ও সহযোগীরাও রেহাই পাবে না। এই হুঁশিয়ারি এখন সীমান্তের ওপারে বাজছে যুদ্ধের দামামা হয়ে। কাশ্মীর এখন যেন রক্তে রাঙা যুদ্ধক্ষেত্র। ভারত সরকার কিছুদিন আগেই দাবি করেছিল কাশ্মীরের সন্ত্রাসী সহিংসতা কমে এসেছে, পরিস্থিতি স্থিতিশীল। এই হামলা সেই দাবিকে যেন ছিন্ন ভিন্ন করে দিয়েছে। 22 এপ্রিল হামলা 2019 সালের পর কাশ্মীরের সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা। বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালায় নিরীহ পর্যটকদের ওপর। গোটা ভারত শোকে বিহ্বল, আর ক্ষোভে ফুঁসছে সীমান্তের প্রতিটি প্রহরী। ভারতের সাবেক সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা সরাসরি অভিযোগ করেছেন এই হামলার পেছনে রয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর সক্রিয় মদত, এবং এবার তারা আর ধৈর্য ধরতে রাজি নন। তাই দৃঢ় তড়িৎ জবাব। ঠিক যেমন 2019 সালে পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানে বিমান হামলা চালিয়েছিল, সে হামলার পাল্টা জবাবে পাকিস্তান ভারতীয় একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছিল এবং তার পাইলটকে বন্দী করেছিল। পরে কূটনৈতিক চাপের মুখে তাকে ফেরত পাঠানো হয়। সেই স্মৃতি এখনো জাগ্রত। এবার নতুন আগুন যেন আরো বড় বিস্ফোরণের ইঙ্গিত দিচ্ছে। কাশ্মীরকে ঘিরে এই সংঘর্ষ নতুন কিছু নয়। 1989 সাল থেকে শুরু হওয়া ভারত বিরোধী সশস্ত্র আন্দোলনে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। কিন্তু 2019 সালে ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসন বাতিল করার পর পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায়। অঞ্চলটি এখন কেন্দ্রশাসিত। বহিরাগতরা সেখানে জমি কিনতে পারছে, চাকরিও পাচ্ছে। পর্যটন বেড়েছে, কিন্তু বাড়ছে অসন্তোষও। এই সিদ্ধান্তের পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক চরম খারাপ হয়েছে। এখন তো যুদ্ধের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছে দুই পরমাণু শক্তিধর দেশ। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির কাশ্মীরকে আখ্যা দিয়েছেন আমাদের শিরার ধমনীর সঙ্গে যুক্ত। তিনি ঘোষণা দিয়েছেন, আমরা কাশ্মীরকে ভুলব না, কাশ্মীরি ভাইদের ন্যায়সঙ্গত সংগ্রামের পাশে থাকব। ভারতের জনমত আরো কঠোর পদক্ষেপের জন্য প্রস্তুত। সীমান্তে সেনা মোতায়েন বাড়ছে, যুদ্ধ বিমান, রাডার, ড্রোন সক্রিয় হচ্ছে। ভারত যেন বলছে এবার আর শুধু প্রতিবাদ নয়, জবাব আসবে বন্দুকের নল থেকে। উপমহাদেশের আকাশ যেন ভারী। ভারত পাকিস্তান যুদ্ধ কি আবার ফিরে আসবে বিধ্বংসী রূপে? সময় দেবে উত্তর। কিন্তু আজ এই মুহূর্তে কাশ্মীরের পাহাড়ে বাতাস থমকে গেছে, পর্যটকের পদচারণা থেমে গেছে, বুলেটের শব্দ যেন বাতাসে ছড়িয়ে পড়া কান্না। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ফোনে সরাসরি যুক্ত হন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। তিনি বোঝানোর চেষ্টা করেন পারমাণবিক পরীক্ষা পাকিস্তানের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। তিনি অনুরোধ করেন যেন পাকিস্তান এমন আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসে। কিন্তু এসব অনুরোধে কোনো কাজ হয়নি। থামানো যায়নি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি। তারা তখন পূর্ণ উদ্যমে এগিয়ে যাচ্ছিল এই লক্ষ্য পূরণের পথে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক আগেই পাকিস্তানের কার্যক্রমের উপর কড়া নজর রাখতে শুরু করেছিল। সারা বিশ্বের নজরে ছিল তখন পাকিস্তানের দিকে, কারণ এর কিছুদিন আগেই তাদের প্রতিবেশী ভারত পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে অঞ্চল জুড়ে চাপ সৃষ্টি করেছিল। একে শুধুই প্রতিবেশী বলা যায় না। 1947 সালে স্বাধীনতার পর থেকে ভারত পাকিস্তানের সম্পর্ক বৈরী। কেবল কথার লড়াই নয়, সে সময় রীতিমতো যুদ্ধে জড়িয়েছে তারা। 1998 সালেও এমন এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল যা যে কোনো সময় যুদ্ধে রূপ নিতে পারত। এই সময়ে 1998 সালের মে মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ঘোষণা দেন, ভারত 14 বছর পর সফলভাবে পারমাণবিক বিস্ফোরণ চালিয়েছে। 11 থেকে 13 মে পর্যন্ত 3টি ভিন্ন ধরনের বোমার পরীক্ষা চালানো হয় পোখরান সামরিক অঞ্চলের মাটির নিচে। এই পরীক্ষার মধ্য দিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে পরিণত হয় এক নতুন পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে। বিশ্বের নানা প্রান্তে এর বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। ভারতের এই পরীক্ষা পাকিস্তানের জন্য ছিল এক দিক দিয়ে সরাসরি হুমকি, আরেক দিক দিয়ে সেটা ছিল তাদের সার্বভৌমত্বে আঘাত। ভারতের অন্যান্য সামরিক পদক্ষেপের মতো এই পারমাণবিক কর্মসূচিও যে পাকিস্তানকে লক্ষ্য করে, এটা প্রায় নিশ্চিতভাবেই বলা যায়। তাই সারা বিশ্ব দেখতে চাচ্ছিল পাকিস্তান এই চাপে কিভাবে প্রতিক্রিয়া জানায়। পাকিস্তান যে কোনোভাবে ভারতের পারমাণবিক পরীক্ষার জবাব দেবে,
তা তখন প্রায় স্পষ্ট ছিল। বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে পাকিস্তানকে বারবার অনুরোধ জানানো হচ্ছিল যেন তারা কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়। নওয়াজ শরীফ প্রথম দিকে বেশ সংযত মনোভাব দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা দায়িত্বশীলভাবে পদক্ষেপ নিতে চাই, আমাদের এই বোমা তৈরির সামর্থ্য আছে, কিন্তু আমরা গত 15 থেকে 20 বছরেও এর পরীক্ষা চালাইনি। ভারতের পরীক্ষার পর আমাদেরও সঙ্গে সঙ্গে পরীক্ষা চালাতে হবে এমন কিছু ভাবছি না। বাইরে থেকে পাকিস্তানের অবস্থান শান্তিপূর্ণ মনে হলেও ভেতরে ভেতরে পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। সরকারের অনেকেই মনে করতেন ভারতের এই পদক্ষেপের জবাব না দিলে সেটা পাকিস্তানের জন্য অপমানজনক হবে। দেশের সাধারণ মানুষের মধ্যেও এই ব্যাপারে সমর্থন ছিল প্রবল। সে সময় পাকিস্তানের পারমাণবিক শক্তি কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ডক্টর সামার মুবারক মান্দো। যেহেতু কমিশনের প্রধান তখন দেশের বাইরে ছিলেন, প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে ডক্টর মুবারক মান্দোকে ডাকেন। তিনি তাকে প্রশ্ন করেন, এখনই কি পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা চালানো উচিত, তার মতামত কি? জবাবে মুবারক মান্দো বলেন, ভারতের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা পারমাণবিক পরীক্ষার বিষয়ে যে বক্তব্য দিচ্ছে তাতে আমাদের যদি কোনো জবাব না থাকে তাহলে আমাদের সার্বভৌমত্ব, সম্মান ও প্রভাব ক্ষতিগ্রস্ত হবে। তবে এটা জানাই ছিল যদি পাকিস্তান পরীক্ষা চালায় তাহলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসবে, আর এটা দেশের ভূমির অর্থনীতির জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের মন্ত্রিসভায় প্রতিরক্ষা সংক্রান্ত একটি গোপন বৈঠক ডাকা হয়। এমনকি সাধারণ পার্লামেন্ট সদস্যরাও এর খবর জানতেন না। সেই বৈঠকে সবাই একমত হন ভারতের জবাবে পারমাণবিক পরীক্ষা করতেই হবে। বৈঠকে সিদ্ধান্ত হয় দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা চালানো হবে, তবে পুরো প্রক্রিয়াটি থাকবে গোপনে। ডক্টর মুবারক মান্দের নেতৃত্বে শুরু হয়ে যায় প্রস্তুতি। পরীক্ষার স্থান নির্ধারিত হয় চাগি পর্বতমালার একটি নির্জন অঞ্চল বেলুচিস্তানে মাটির নিচে। এই পরীক্ষা পাকিস্তানের জন্য ছিল বিশাল চ্যালেঞ্জ। একদিকে সারা বিশ্বের চোখ রাঙানি, আরেকদিকে ব্যর্থ হলে আন্তর্জাতিকভাবে চরম লজ্জার মুখোমুখি হতে হতো। এমন অবস্থায় প্রধানমন্ত্রী ফোন করেন ডক্টর মুবারক মান্দোকে, জিজ্ঞেস করেন সফল হওয়ার কতটা সম্ভাবনা আছে। মুবারক মান্দো তাকে আশ্বস্ত করেন, আমরা আগে কখনো এমন পরীক্ষা করিনি ঠিক, কিন্তু আমরা আত্মবিশ্বাসী আমরা পারব। প্রধানমন্ত্রী তখন বলেন, আমরা ব্যর্থ হলে আমাদের মান সম্মান থাকবে না, আমাদের প্রতিবেশীরা আমাদের নিচে ঠেলে দেবে, কাজেই সফল হওয়াটা খুবই জরুরি। ততদিনে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বুঝে গিয়েছিল পাকিস্তান পরীক্ষা করবেই। তারা চাপ সৃষ্টি করতে থাকে, এমনকি বিল ক্লিন্টন প্রস্তাব দেন $5 বিলিয়ন অর্থ সহায়তা। কিন্তু পাকিস্তান সিদ্ধান্ত অটল থাকে। পশ্চিমা দেশগুলো হুঁশিয়ারি দেয় পরীক্ষা চালালে কঠিন নিষেধাজ্ঞা আসবে। অবশেষে এলো সেই দিন, 1998 সালের 27 মে। ডক্টর মুবারক মান্দো বিবিসিকে বলেন, আমি দিনভর টানেল আর বাংকারগুলো চেক করেছি, যন্ত্রপাতি, কেবল সবকিছু ঠিক আছে কিনা বারবার যাচাই করছিলাম। ঘরে গিয়ে মাঝে মাঝে চা খাচ্ছিলাম, ভাবছিলাম কি করছি আমি। এত হেঁটেছি, হয়তো 10 থেকে 12 কিলোমিটার হয়ে গেছে। সন্ধ্যার দিকে মনে হলো এবার সব আল্লাহর হাতে, পরীক্ষা তো আগামীকাল। একটু ঘুমানোর চেষ্টা করলাম। রাতের আকাশে তখন অসংখ্য উপগ্রহ, মনে হচ্ছিল যেন সবাই নজর রাখছে। 28 মে সকাল হতে না হতেই শুরু হলো চূড়ান্ত প্রস্তুতি। দিনটি ছিল উজ্জ্বল, বাতাসও ছিল স্থির। সব প্রস্তুতি শেষে ডক্টর মুবারক মান্দো তার দল অবস্থান নেয় বিস্ফোরণ স্থল থেকে 30 কিলোমিটার দূরে। নির্ধারিত সময় এলে তিনি নিজে বোতাম না চাপিয়ে ইঞ্জিনিয়ারকে বলেন চাপ দিতে। ইঞ্জিনিয়ার জানতে চান কাউন্টডাউন করব। জবাবে মুবারক মান্দো বলেন, এসব পুরনো কায়দা বাদ দিন, শুধু আল্লাহু আকবার বলে বোতাম চাপুন। ইঞ্জিনিয়ার তাই করলেন। তারপর সবাই চেয়ে রইল পর্বতের দিকে। 1, 2, 3 সেকেন্ড কেটে গেল, কিছু ঘটল না। সবাই উদ্বিগ্ন, অনেকেই দৌড়াদৌড়ি শুরু করে দিল। 20 সেকেন্ড, তারপর 30, কিছুই নেই। ডক্টর মুবারক মান্দো বলেন, আমার হার্টবিট বেড়ে গিয়েছিল, কিন্তু করার কিছু ছিল না। অবশেষে 32 সেকেন্ডের মাথায় শক্তিশালী কম্পন অনুভব করা গেল। সবাই তখন বোঝে এটাই সফলতা। 3 সেকেন্ড পর দেখা গেল কালচে ধূসর পাহাড়টি হয়ে গেছে সাদা, বরফের মতো। এই সাদা রং ছড়িয়ে পড়ছে বাম থেকে ডানে প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে, ঠিক যেমনটা ফ্রান্সের আলজেরিয়ান পার্বত্য অঞ্চলে ঘটেছিল। পরদিন ইসলামাবাদ থেকে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ঘোষণা দিলেন পাকিস্তান সফলভাবে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। তিনি বললেন, আমরা নিরাপত্তা হুমকিকে উপেক্ষা করতে পারিনি, জাতীয় সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। পরীক্ষার পরপরই মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পাকিস্তানের উপর কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করলেন। বিভিন্ন দেশ ও সংস্থাও নিন্দা জানাতে শুরু করল, তবে পাকিস্তান কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ডক্টর সামার মুবারক মান্দো মনে করেন, এই পরীক্ষার মাধ্যমে পাকিস্তান শুধু পারমাণবিক শক্তিধর দেশেই পরিণত হয়নি, বরং ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনাও অনেকটা কমে গেছে। শক্তির ভারসাম্য তৈরি হয়, দুই দেশের প্রধানমন্ত্রীদের একই টেবিলে বসে আলোচনার পথ তৈরি হয়েছে।
এবার চীনের J-35A মাইটি যুদ্ধবিমান, একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট যা ভারতীয় আকাশের নিরাপত্তা কবজায় নিতে পারে। অত্যাধুনিক 40টি এই যুদ্ধবিমানের চুক্তি প্রায় চূড়ান্ত, আর এরই মধ্যে চীনে প্রশিক্ষণ নিচ্ছেন পাক পাইলটরা। বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিমান দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির ম্যাপ বদলে দেওয়ার মতো অস্ত্র। পাকিস্তানের যুদ্ধবিমান ভারতের চেয়ে 15 বছর এগিয়ে। পাকিস্তানের সাবেক এয়ার কমোডর জিয়াউল হক শামসি দাবি করেছেন, পাকিস্তানের পঞ্চম প্রজন্মের J-35A বিমান পাকিস্তানি বিমান বাহিনীর শক্তি বৃদ্ধি করবে, কারণ আগামী 14 থেকে 15 বছর ভারতের কাছে এমন কোনো বিমান থাকবে না। J-35A এর স্টেলথ টেকনোলজি, টুইন ইঞ্জিনের সুপারসনিক গতি এবং শত্রুর রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা এটিকে বিখ্যাত F-35 এর সমকক্ষ করে তুলেছে। ভারতীয় বিমান বাহিনী এখনো 4.5 প্রজন্মের Su-30 MKI ও রাফালের উপর নির্ভরশীল। এমন পরিস্থিতিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের শক্তি বৃদ্ধিতে ভারত কিভাবে প্রতিরোধ করবে? চীন পাকিস্তান বন্ধুত্বের নতুন অধ্যায়। পাকিস্তান ও চীনের এই চুক্তি শুধু অস্ত্রের লেনদেন নয়, অলওয়েদার পার্টনারশিপেরও এর প্রতীক। চীন ইতিমধ্যে পাকিস্তানকে JF-17 J-10C যুদ্ধবিমান দিয়েছে। এবার J-35A দিয়ে বন্ধুত্বের সুর আরো গভীর। উল্লেখ্য, চীন J-20 মাইটি যুদ্ধবিমান শুধু নিজের জন্য রেখেছে, কিন্তু J-35A কে রপ্তানির জন্য উন্মুক্ত করেছে, যেন পাকিস্তানকে বলছে, বন্ধু তুমিই প্রথম। ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ইতিমধ্যে সতর্ক বার্তা দিয়েছেন যে J-35A পাকিস্তানের হাতে মানে ভারতের রাডার সিস্টেম অকার্যকর। পাকিস্তান যদি এই বিমান দিয়ে গভীর ভূখণ্ডে হামলা চালায়, ভারতের পক্ষে তা শনাক্ত করাই কঠিন হবে। অন্যদিকে ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান AMCA প্রকল্প এখনো ড্রয়িং বোর্ডে। এখন সংকটে যুক্তরাষ্ট্র কি F-35A দিয়ে সাহায্য করবে? কিন্তু সমস্যা অন্য জায়গায়। ভারতের রাশিয়ান S-400 মিসাইল সিস্টেমের সঙ্গে F-35 এর সামঞ্জস্য নেই। মার্কিন F-35 ভার্সেস চীনের J-35A কে জিতবে স্টেলথ যুদ্ধ। চীন যদি পাকিস্তানকে J-35A দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ভারতকে F-35A দেওয়ার সম্ভাবনা জোরালো। কিন্তু এখানে টানটান উত্তেজনা। F-35 এর দাম আকাশ ছোঁয়া, আর AMCA প্রকল্পে বিলম্ব। ভারত কি সিদ্ধান্ত নেবে? বিশ্লেষকরা বলছেন, এটা পশ্চিমা ও চীনা প্রভাবের লড়াই। নাটকের শেষ অঙ্ক। পাকিস্তানের ড্রাগন উড়ান ভার্সেস ভারতের অগ্নিপথ। পাকিস্তান পুরনো F-16 ও মিরাজ বিমান প্রতিস্থাপন করে J-35A নিয়ে আকাশের রাজত্ব কায়েম করতে চায়, আর ভারত তাদের সামনে এখন দুটি রাস্তা, হয় আমেরিকা F-35A কিনে চীনের মোকাবেলা করা, নয়তো নিজস্ব প্রযুক্তিতে বিশ্বাস রেখে AMCA ত্বরান্বিত করা। আকাশে চলছে স্টেলথ তলোয়ার। পাকিস্তানের J-35A চুক্তি দক্ষিণ এশিয়াকে একটি নতুন স্নায়ুযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। চীনের এই কৌশলগত পদক্ষেপ শুধু পাকিস্তানকে শক্তিশালী করছে না, বরং গ্লোবাল আর্মস মার্কেটে নিজের দাপট প্রতিষ্ঠা করছে। ভারতের জন্য এটি চরম সতর্কতার সময়, যেন আকাশে অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। যদি ভারত ও পাকিস্তানের মধ্যে একটি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়, তাহলে চীনের ভূমিকা আন্তর্জাতিক ভূ রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। চীন দীর্ঘদিন ধরেই পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত, বিশেষ করে কৌশলগত, সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে। সেক্ষেত্রে ভারত পাকিস্তান যুদ্ধ হলে চীন প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে পাকিস্তানের পাশে দাঁড়াতে পারে। তবে তাদের পদক্ষেপ অনেকটাই নির্ভর করবে যুদ্ধের প্রেক্ষাপট, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং চীনের নিজস্ব স্বার্থের ওপর। বিস্তারিত এবারের প্রতিবেদনে। চীন ও পাকিস্তান বহু বছর ধরে ঘনিষ্ঠ সামরিক ও কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছে। এই অল ওয়েদার ফ্রেন্ডশিপ যুদ্ধের সময় চীনের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলবে। ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে চীন প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানের প্রতি দৃঢ় কূটনৈতিক সমর্থন জানাতে পারে এবং আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের অবস্থানকে শক্তিশালী করতে সক্রিয় হতে পারে। প্রথমত, চীন পাকিস্তানকে সামরিক সহায়তা দিতে পারে অস্ত্র ও প্রযুক্তি সরবরাহের মাধ্যমে। এর আগে যেমন তারা JF-17 থান্ডার যুদ্ধবিমান যৌথভাবে তৈরি করেছে, তেমনি এবারও যুদ্ধের সময় তারা নতুন করে যুদ্ধবিমান, ড্রোন, রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও সাইবার যুদ্ধ প্রযুক্তি সরবরাহ করতে পারে। বিশেষ করে ভারতের আধুনিক অস্ত্র ব্যবস্থার বিরুদ্ধে পাকিস্তানের প্রতিরোধ সক্ষমতা বাড়াতে
চীন তার নিজস্ব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পারে। চীন পাকিস্তানকে বেউডো স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমও প্রবেশাধিকার দিতে পারে, যা যুদ্ধক্ষেত্রে নির্ভুল অস্ত্র প্রয়োগে সহায়ক হতে পারে। দ্বিতীয়ত, যুদ্ধের সময় পাকিস্তানের আর্থিক ও রসদ সহায়তায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। পাকিস্তানের অর্থনীতি দুর্বল হওয়ায় একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনা করা কঠিন হবে। তাই পাকিস্তান অর্থনৈতিক সহায়তা বা রসদ, জ্বালানি ও খাদ্য, চিকিৎসা সরঞ্জাম পাঠাতে পারে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি একটি গুরুত্বপূর্ণ সংযোগ, যা চীনকে পাকিস্তানে দ্রুত রসদ পাঠানোর সুযোগ করে দেয়। যুদ্ধ চলাকালে এই রুটটি চীনা সরবরাহের লাইফলাইন হিসেবেও ব্যবহৃত হতে পারে। তৃতীয়ত, কূটনৈতিকভাবে চীন আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের পক্ষে সরব হতে পারে, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। চীন যেহেতু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং ভেটো ক্ষমতা সম্পন্ন, তাই ভারতের বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক পদক্ষেপ রোধে বা পাকিস্তানের পক্ষে অবস্থান নিতে সক্ষম। চীন ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বা কাশ্মীর ইস্যুতে নতুন করে আলোচনার দাবিও তুলতে পারে। এছাড়া চীন মুসলিম বিশ্বের সমর্থন পাওয়ার লক্ষ্যে কাশ্মীরকে একটি মুসলিম নিপীড়ন ইস্যু হিসেবে তুলে ধরতে পারে, যাতে পাকিস্তানের প্রতি বিশ্ব জনমত তৈরি হয়। চতুর্থত, যুদ্ধের সময় চীন সীমান্তে সামরিক উপস্থিতি বাড়াতে পারে, বিশেষ করে ভারতের পূর্বাঞ্চলে, অরুণাচল প্রদেশ ও লাদাখ অঞ্চলে। এর ফলে ভারতকে দুটি ফ্রন্টে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, যা তার কৌশলগত পরিকল্পনায় চাপ সৃষ্টি করবে। চীন এই মুহূর্তে সরাসরি যুদ্ধ নাও করতে পারে, তবে সরাসরি যুদ্ধ না করলেও সীমান্তে উত্তেজনা তৈরি করে ভারতের সেনাবাহিনীর মনোযোগ ও রসদ চীন বিভাজিত করে দিতে পারে। লাদাখে পূর্ববর্তী সংঘর্ষের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে চীন যে কোনো সময় সীমান্ত পরিস্থিতি জটিল করে তোলার সক্ষমতা রাখে। চীন সাইবার যুদ্ধেও পাকিস্তানের সহায়তায় ভূমিকা রাখতে পারে। ভারতের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে চীন পাকিস্তান যৌথভাবে সাইবার হামলা চালাতে পারে। বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্র, ব্যাংকিং নেটওয়ার্ক, রেলওয়ে সিস্টেম বা বিমান চলাচল ব্যবস্থার উপর এই ধরনের সাইবার হামলা হতে পারে। এতে ভারতের অভ্যন্তরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তে পারে এবং মনোবল দুর্বল হতে পারে। তবে চীনের এই সহায়তার মাত্রা নির্ভর করবে আন্তর্জাতিক প্রতিক্রিয়া, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলোর অবস্থানের উপর। যদি পশ্চিমা দেশগুলো ভারতকে শক্তিশালীভাবে সমর্থন করে, তাহলে চীন সরাসরি যুদ্ধে না জড়িয়ে প্রক্সি সাপোর্ট বা স্বল্প মাত্রার সহায়তা চালিয়ে যেতে পারে, যেন নিজের স্বার্থ রক্ষা করা যায়, আবার মিত্র পাকিস্তানের পাশেও থাকা যায়। চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI ও বৈদেশিক বাণিজ্য রক্ষার দিকটিও বিবেচনা করবে, কারণ বড় ধরনের যুদ্ধ বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে, আর তেমনটা হলে চীনের অর্থনীতি ক্ষতির মুখে পড়বে। ভারত পাকিস্তান যুদ্ধ হলে চীন তার স্বার্থ ও মিত্রতার ভিত্তিতে পাকিস্তানকে সামরিক, অর্থনৈতিক, কূটনৈতিক ও প্রযুক্তিগতভাবে সহায়তা করতে পারে, তবে সরাসরি যুদ্ধে জড়ানোর ঝুঁকি এড়ানোর চেষ্টা করবে। চীনের মূল লক্ষ্য হবে ভারতের উপর চাপ সৃষ্টি করা, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বাড়ানো এবং মার্কিন নেতৃত্বাধীন জোটের বিপরীতে একটি শক্তিশালী মিত্র গোষ্ঠী গড়ে তোলা। এই প্রেক্ষাপটে চীনের সহায়তা পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু একই সঙ্গে এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকেও মারাত্মক জটিল করে তুলতে পারে। ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধের প্রেক্ষাপটে চীনের ভূমিকা হবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, তবে এটি সরাসরি হস্তক্ষেপ না করে সীমিত ও পরোক্ষ সহায়তার দিকেই বেশি ঝুঁকবে। তবে যুদ্ধের মাত্রা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ার উপর চীনের অবস্থান পরিবর্তিত হতে পারে। এখানে উল্লেখ্য যে চীন পাকিস্তান প্রতিরক্ষা সম্পর্ক এশিয়ার অন্যতম ঘনিষ্ঠ এবং দীর্ঘস্থায়ী সামরিক জোট, যা পারস্পরিক কৌশলগত স্বার্থ, ভারতের প্রতি উভয়ের অবিশ্বাস এবং সমান্তরাল ভূ রাজনৈতিক লক্ষ্য দিয়ে ভীষণভাবে প্রভাবিত। এই সম্পর্ক কয়েক দশক ধরে ক্রমাগতভাবে বিস্তৃত হয়েছে, যার মধ্যে রয়েছে সামরিক সরঞ্জাম সরবরাহ, যৌথ উৎপাদন, কৌশলগত সহযোগিতা, প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আন্তর্জাতিক রাজনীতিতে সমন্বয়। চীন বর্তমানে পাকিস্তানের সবচেয়ে বড় প্রতিরক্ষা সরবরাহকারী এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখতে পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র।
এই সম্পর্কের কেন্দ্রে রয়েছে সামরিক অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ এবং যৌথ উৎপাদন। চীন পাকিস্তানকে বহু বছর ধরে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র সরবরাহ করে আসছে, যার মধ্যে রয়েছে যুদ্ধবিমান, ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন। এই সহযোগিতার সবচেয়ে বড় দৃষ্টান্ত হল JF-17 থান্ডার যুদ্ধবিমান, যা চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন এবং পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স যৌথভাবে উন্নয়ন করেছে। এই প্রকল্প পাকিস্তানের বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরতা কমিয়েছে। এছাড়াও চীন পাকিস্তানকে টাইপ 054 যুদ্ধজাহাজ, SH-15 হাউইটজার, VT-4 যুদ্ধ ট্যাঙ্ক এবং উইংলুং ড্রোন সরবরাহ করেছে, যা পাকিস্তানের স্থল, বিমান ও নৌবাহিনীর আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই প্রতিরক্ষা অংশীদারিত্ব প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও বিস্তৃত। হাজার হাজার পাকিস্তানি সামরিক কর্মকর্তা চীনা সামরিক একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন এবং চীনা সামরিক কর্মকর্তারাও পাকিস্তানে গিয়ে যৌথ মহড়া ও অভিজ্ঞতা বিনিময়ে অংশগ্রহণ করেছেন। ওয়ারিয়র মহড়ার আওতায় সেনাবাহিনী, সি গার্ডিয়ান মহড়ার আওতায় নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য শাহিন নামক যৌথ সামরিক মহড়াগুলোর মাধ্যমে উভয় দেশের সেনাবাহিনীর কৌশলগত সমন্বয় এবং যৌথ অভিযান দক্ষতা বাড়ানো হচ্ছে। এই মহড়াগুলো সাধারণত সন্ত্রাস বিরোধী অভিযান, সমুদ্র নিরাপত্তা এবং উচ্চ পার্বত্য অঞ্চলে যুদ্ধের উপর কেন্দ্রীভূত হয়, যা উভয় দেশের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। সবচেয়ে কৌশলগত মাত্রাটি হল চীনের সহযোগিতায় পাকিস্তানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি, যদিও চীন কখনো আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষণ অনুযায়ী 1980 ও 1990-এর দশকে চীন পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে গুরুত্বপূর্ণ সহায়তা করেছে। একই সাথে চীন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং পারমাণবিক চুল্লি নির্মাণেও পাকিস্তানকে সহায়তা করেছে। এই সহায়তা পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে এবং দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছে। চীন পাকিস্তান প্রতিরক্ষা অক্ষটি বৃহত্তর ভূ রাজনৈতিক লক্ষ্যে পূরণের অংশ। বিশেষত চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা CPEC-র মাধ্যমে পরিচালিত হয়, যা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর মূল প্রকল্পগুলোর একটি। এর আওতায় নির্মিত হচ্ছে সড়ক, রেলপথ, বিদ্যুৎ কেন্দ্র ও গোয়াদার বন্দর। এই স্থাপনাগুলো বেসামরিক হলেও ভবিষ্যতে এগুলোর সামরিক গুরুত্ব তৈরি হয়ে যেতে পারে। অনেক বিশ্লেষকের মতে গোয়াদারে চীনা নৌবাহিনীর উপস্থিতি একসময় দৃশ্যমান হতে পারে। পাকিস্তান এই বিনিয়োগের মাধ্যমে শুধু অর্থনৈতিক সুবিধাই পাচ্ছে না, বরং চীনের কৌশলগত আগ্রহের মাধ্যমে একটি অঘোষিত নিরাপত্তার আশ্বাসও লাভ করছে। আন্তর্জাতিক মঞ্চে চীন পাকিস্তানের জন্য কূটনৈতিক ঢাল হিসেবে কাজ করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মতো জায়গায় চীন বারবার পাকিস্তান বিরোধী প্রস্তাব নাকচ করেছে। তাছাড়া FATF বা ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সে পাকিস্তানের অবস্থান রক্ষায়ও চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই কূটনৈতিক সহায়তা পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হওয়া থেকে রক্ষা করে এবং কৌশলগত নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে। সাম্প্রতিক বছরগুলোতে উভয় দেশ নতুন প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা শুরু করেছে, যেমন সাইবার নিরাপত্তা, মহাকাশ নজরদারি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে যে ভবিষ্যতে পাকিস্তান চীনের সঙ্গে যৌথভাবে হাইপারসনিক অস্ত্র কিংবা ডাইরেক্টেড এনার্জি অস্ত্র নির্মাণে কাজ করতে পারে, যা পাকিস্তানের সামরিক আধুনিকীকরণে আরেকটি বড় পদক্ষেপ হবে। সব মিলিয়ে চীন পাকিস্তান প্রতিরক্ষা সম্পর্ক একটি বহুস্তরীয়, দীর্ঘমেয়াদী ও কৌশলগতভাবে গভীর সম্পর্ক, যা শুধু অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি পাকিস্তানের জাতীয় নিরাপত্তা নীতির একটি মূল ভিত্তি এবং চীনের দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই সম্পর্কের গভীরতা বলে দেয়, ভবিষ্যতে ভারতের সাথে যুদ্ধ শুরু হলে চীন পাকিস্তানের প্রধান সামরিক মিত্র হিসেবে ভূমিকা পালন করতে পারে।